প্রবাসী আয়ে নগদ প্রণোদনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। রিজার্ভ নামল $44 বিলিয়ন। অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন, সরকারি অফিসে লুটপাট ও পুকুর চুরি বন্ধের আশা। অতিরিক্ত কীটনাশকে হুমকির মুখে মধু সংগ্রহ কার্যক্রম, আর্থিক ক্ষতির শঙ্কা মৌ চাষিদের। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। প্রবাসী আয়ে নগদ প্রণোদনা বাড়িয়ে 2.5% করাকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে। কেউ বলছেন প্রণোদনার পরিমাণ আরও বাড়ানো উচিত, আবার রেমিটেন্স বাড়াতে ভিন্ন পন্থা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। মাসুম মিয়ার প্রতিবেদন। করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে কাজ হারিয়েছেন অনেক প্রবাসী, বন্ধ হয়েছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। তাই তো প্রবাস জীবনের সঞ্চয় সব অর্থই করোনাকালে দেশে পাঠিয়েছেন তারা। বিধিনিষেধে আমদানি রপ্তানি কমে যাওয়ায় বন্ধ ছিল হুন্ডি, তাই সে সময় ব্যাংকিং চ্যানেলেই আসে প্রবাসীদের কষ্টার্জিত অর্থের পুরোটাই। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2021 সালে দেশে রেমিটেন্স আসে $2,207 কোটি মার্কিন ডলার। এটি একক বছরের রেকর্ড হলেও চলতি অর্থ বছরের প্রথমার্ধে মন্থর ছিল বৈদেশিক মুদ্রার প্রবাহ। বছর ব্যবধানে কমেছে প্রায় 21%। এখানে একটু দেখা যাচ্ছে যে আমাদের বিদেশ যাওয়াটা বেড়ে গেছে, হুন্ডিওয়ালারা একটু তারা মুভমেন্টে শুরু করেছে, ফলে একটু হিকাপটা ছিলই। কিন্তু আমি মনে করি না এটা খুব কন্টিনিউ করবে, কারণ আলটিমেটলি তারা জানে যে তাদের হার্ড আর্ন মানি কোন জায়গায় ইনভেস্ট করলে, কিভাবে ইনভেস্ট করলে সেফার থাকবে, কান্ট্রি অ্যাজ এ হোল উড বি বেনিফিটেড। রিজার্ভ বাড়ানো ও অর্থপাচার প্রতিরোধে সম্প্রতি রেমিটেন্স প্রণোদনা বাড়িয়ে 2.5% নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়, যা কার্যকর হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকেই। আমরা 3% চেয়েছিলাম, কিন্তু তারপরেও একটু বেড়েছে। সরকার চাইলে পরে হয়তো পরবর্তীকালেও বাড়াতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটি একটা ইন্ডিকেশন যে সরকার যে প্রবাসী আয় যারা করেন তাদের পক্ষে আছে, এটা একটা ইন্ডিকেশন। অবৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রবাহ বন্ধে মানি এক্সচেঞ্জ ও ব্যাংকে বৈদেশিক মুদ্রামানের পার্থক্য কমানোর আহ্বান বিশ্লেষকদের। এখানে ইনসেন্টিভ বাড়িয়ে কমিয়ে কিছু লাভ নেই। বাইরের মানি চেঞ্জারের কাছে রেট হচ্ছে $91.50। তাহলে কেন আমি সরকারি চ্যানেলে টাকা পাঠাবো বেসরকারি চ্যানেলে না পাঠিয়ে? আমি তো বেসরকারি চ্যানেলের দিকে ঝুঁকবো, কারণ স্প্রেডটা অনেক বেশি। কাজে সরকারকে যেটা করতে হবে, এই স্প্রেডটাকে কমিয়ে আনতে হবে। কার্ভ মার্কেট এবং অফিসিয়াল যে এক্সচেঞ্জ রেট, এই দুটোর মধ্যে যদি বড় ধরনের তফাৎ সৃষ্টি হয়, তখন মানুষ উৎসাহী হয় যে না অবৈধ পথে যেতে। বাংলাদেশ ব্যাংক থেকে যেটা নির্ধারণ করে দিচ্ছে তার চেয়ে বেশি এক্সচেঞ্জ রেটে যদি তারা দেয়, সেগুলো কয়েকটাকে আসলে মনিটর করলে পরেই খানিকটা কমে আসবে। বন্ড মার্কেটে প্রবাসীদের বিনিয়োগ সহজ ও লাভজনক করার পরামর্শও দেন তারা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। 2021-22 অর্থ বছরের প্রথম 5 মাসে আমদানি খরচ বেড়েছে প্রায় 54%। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই সময়ে 101% খরচ বেড়েছে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে। এছাড়া ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে 48% এবং মূলধনী যন্ত্রে 30% বেড়েছে খরচ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত $3,368 কোটি পণ্য আমদানি করা হয়েছে। এর আগের অর্থ বছরের একই সময়ে যা ছিল $2,188 কোটি। আমদানি প্রবৃদ্ধিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আমদানির নামে অর্থ পাচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে দাঁড়িয়েছে $44 বিলিয়ন, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংক 3 মাস পর পর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মাধ্যমে আমদানি বিল পরিশোধ করে থাকে। গত বছরের অক্টোবর-ডিসেম্বরের বিল পরিশোধ করা হয়েছে এ বছরের প্রথম সপ্তাহে। রেকর্ড $2 বিলিয়ন বিল পরিশোধের পর রিজার্ভ বর্তমান অবস্থায় নেমে এসেছে। বর্তমানে আমদানির খরচ হিসাবে এই রিজার্ভ দিয়ে আরও 5 মাসের আমদানি খরচ মেটানো সম্ভব। করোনা পরিস্থিতির কারণে আমদানির খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াতেই এমন পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা।
হাতিরঝিল, রামপুরা, আমুলিয়া, ডেমরা সড়ক 4 লেনে উন্নতিকরণের লক্ষ্যে চায়না কোম্পানির সাথে চুক্তি সই করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সকালে রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন করবে কনসোর্টিয়াম অব চীনা কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি ও চীনা রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। প্রকল্পটি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাকে সংযুক্ত করবে 13.50 কিলোমিটার দীর্ঘ এই সড়কের মাধ্যমে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 2094 কোটি 1 লাখ টাকা, আর বাস্তবায়ন হবে 4 বছরের মধ্যে। আনুষ্ঠানিকভাবে চালু হলো অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার। অধিকাংশ সরকারি অফিসে লুটপাট ও পুকুর চুরির মতো ঘটনা রোধে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। বছর জুড়ে চলতে থাকা নানা প্রকল্প কিংবা কাজের অডিট নিয়ে ঝামেলা পোহাতে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে। বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও লাল ফিতার দৌরত্বে ইতিবাচক ফল চোখে পড়ে না। এ কার্যক্রমকে গতিশীল করতে ম্যানুয়াল পদ্ধতির বিপরীতে চালু হলো অনলাইন ভিত্তিক অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার। ব্যয় কমবে, ডাটা ইন্টিগ্রেশন, ডাটা রিকভারি, ডাটা সিকিউরিটি, ইজি প্রিজার্ভেশন এবং এফিশিয়েন্ট ইউজ করা সম্ভব হবে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দেশকে এগিয়ে নিতে ডিজিটাল পদ্ধতিতে অডিট কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিপরীতে পুকুর চুরি বন্ধে অডিট নিষ্পত্তি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। অনেক দীর্ঘ সময় থেকেই দুর্নীতি চলে আসছে, এটাকে আমরা আস্তে আস্তে এটাকে কমিয়ে নিয়ে আসছি। একদিনে উচ্ছেদ করার মতো রোগ এটা না। বিশেষ করে সরকারি অফিসগুলোর দিকে তাকালেই মানে সেখানে যেই ধরনের লুটপাট হচ্ছে এটা ভাষায় বর্ণনা করা যায় না। বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল জানান, অডিট কার্যক্রম সফটওয়্যার ভিত্তিক হলে আপত্তিসমূহ নিষ্পত্তিতে গড়িমসি করতে পারবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অডিট কর্মকর্তাগণ। অডিটরকেও বুঝতে হবে যে এটা কোন জাতের অডিটের সাথে আমি হ্যান্ডেল করছি। আবার মিনিস্ট্রিকেও বুঝতে হবে এটাকে কোন জাতকে কতটুকু অটোনমি বাই ল আছে আমাকে অনার করতে হবে। ইভেন অডিটও মাঝে মাঝে মিস করে এটা। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন 13টি দপ্তরের ডিসেম্বর 2021 পর্যন্ত মোট অডিট আপত্তির সংখ্যা 4,869টি। এতে আটকে আছে প্রায় 30,000 কোটি টাকা। সোহেল চৌধুরী, চ্যানেল 24, ঢাকা। পোশাক, জুয়েলারি আর প্রসাধনী সামগ্রী সারা বছর শপিং মলগুলোয় সবচেয়ে বেশি বিক্রি হয় এসব পণ্য বাণিজ্য মেলাতেও আকর্ষণের কেন্দ্রে। এগুলোর চাহিদার যেন কোনো শেষ নেই। তবে মেলায় ক্রেতাদের জন্য থাকছে বড় ধরনের ছাড়ের ঘোষণা। 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাও এর ব্যতিক্রম নয়। রাকিব আল জাবেদের রিপোর্ট। কেউ এসেছেন নিজের পছন্দের পোশাক কিনতে, কেউ বা আবার পরিবারের আবদার মেটাতে। প্রিয়জনের জন্য পোশাক বাছাই করছেন কেউ কেউ। পছন্দের পণ্য কিনতে মা বাবার সাথে হাজির ছোট্ট সোনামণিও। ব্যাগ কিনছি, ব্যাগ কিনবো, দুপাট্টা কিনবো। কেমন লাগছে মেলায় এসে? ভালো লাগতেছে। কালেকশন ঠিক আছে, আনকমন কালেকশনই আছে। আগের থেকে অনেক ভালো লাগছে আমার কাছে। 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে দেশি পোশাকের স্টলগুলো। আগতদের পণ্য কিনতে উৎসাহী করতে দেয়া হচ্ছে নানা অঙ্কের মূল্য ছাড়। মেলা ইনশাল্লাহ ভালো হবে, আর অন্যান্য তুলনায় এই মেলাটা পরিবেশ অনেক ভালো, মাশাআল্লাহ কাস্টমারও খুব ভালো। অনেক দূর শহর থেকে, ঢাকা থেকে অনেক দূর যারা আসবে আশা করি কেনার জন্যই আসবে। ব্যবসা মোটামুটি ভালো আছে, নতুন জায়গা হিসেবে ভালো আছে। দামটা মোটামুটি আয়ত্তের মধ্যেই আছে, কিন্তু ওই বিদেশি স্টলগুলা যেগুলা পাকিস্তানি, ইন্ডিয়ান, এগুলাতে ঘুরলাম একটু বেশি দাম। দেশি বিদেশি নানা পণ্যে সেজেছে জুয়েলারি ও প্রসাধনী সামগ্রীর 13টি স্টল। দেয়া হচ্ছে বড় অঙ্কের মূল্য ছাড়। দর্শনার্থী উপস্থিতিও বেশ সন্তোষজনক। নতুন ঠিকানায় তৃপ্তির হাসি শুধু জুয়েলারি ও প্রসাধনী সামগ্রী ব্যবসায়ীদের মুখে, যদিও বিক্রয় তালিকার শীর্ষে বিদেশি পণ্য। সবাই আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করে। জাপানিজ প্রোডাক্টগুলো অনেক অথেন্টিক, সবাই জানেন। আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টই বেস্টই করা। কালেকশন খুবই ভালো, বেশিরভাগই দেখলাম বিদেশি জিনিস আসছে। অ্যান্ড আমি তুর্কিশ প্যাভিলিয়নগুলোতে ঢুকলাম, দেখলাম খুব ভালো ভালো কালেকশন আসছে। আমরা আশা করতেছি কাস্টমারের যে পরিমাণ আনাগোনা, ইনশাআল্লাহ সামনের দিক থেকে আরও কাস্টমারের পরিমাণ বেড়বে। প্রথমবার মতো আয়তন বেড়েছে জুয়েলারি ও প্রসাধনী সামগ্রীর স্টলের। রূপগঞ্জ ও পূর্বাচলের স্থানীয় বাসিন্দাদের কল্যাণে দৈনিক বিক্রিও বেড়েছে প্রায় 1.5 গুণ। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।
সিরাজগঞ্জের মাঠে মাঠে এখন হলুদ সরিষার ফুল, আর মাঠের পাশেই মৌ বক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু, যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। বাড়ছে সম্ভাবনা আর সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। তবে জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের কারণে হুমকির মুখে পড়ছে এই মধু সংগ্রহ কার্যক্রম। লক্ষ্যমাত্রা কমে আসার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৌ চাষিদের। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের উল্লাপাড়া, তারাস, রায়গঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার ক্ষেত। যতদূর চোখ যায় শুধু হলুদ সরিষা ফুলের রং। আর এই হলুদের মাঠে লাখ লাখ মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। প্রতিটি মৌ বক্সে 7 থেকে 8টি চাক থাকে। প্রতি সপ্তাহে মৌমাছি সরিয়ে বের করে আনা হয় মধু, যা পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। প্রাকৃতিক পদ্ধতিতে মধু আহরণ করায় পরাগায়নের পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক সচ্ছলতা। মৌ খামারিদের জন্য তাই স্বল্প সুদের ঋণের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি ব্যবসায়ীদের। আসার পরে এখানে মধু আমরা সংগ্রহ করব, নিয়ে যে আমাদের সুপার শপে তুলব। কারণ এই সিজনে একমাত্র পিওর মধুটা আমার পাই, যেটা আপনার বিশেষ করে সরিষা ফুলের মধু। শিল্প পার্কে যদি আমাদের একটা ভালো মানের প্রসেসিং প্ল্যান হয়, তাহলে আমরা এখান থেকে কিন্তু বিদেশে অনেক মধু আমদানি করতে পারবো। এই মধু চাষের সাথে যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমাদের প্রয়োজনের মধ্যে দিয়ে তাদের এই খাতকে তারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, এই ব্যাপারে চেম্বারের তরফ থেকে আমাদের সর্বোত্তম সহযোগিতা থাকবে। এদিকে সরিষা ক্ষেতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারের কারণে মারা যাচ্ছে মৌমাছি। এতে আশঙ্কাজনক হারে কমছে মধু সংগ্রহের পরিমাণ। অনেক খামারি মৌমাছি রক্ষায় অন্যত্র চলে গেছেন। তবে কৃষকদের সচেতন করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তা। ডিলার যারা আছে, ডিলাররা অনেক সময় দেখা যায় যে বিজনেসের লাভের জন্য ফার্মারদের মোটিভেট করে। আমরা ডিলারদেরকেও বলে দিয়েছি যাতে আমাদের পরামর্শ ছাড়া কখনোই কোনো কৃষক স্প্রে করতে না পারে। এবছর সিরাজগঞ্জে 221 মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।